আরজিকর হসপিটালে জুনিয়র চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের ঘটনার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে শিয়ালদা আদালতে। এবং আমরা জানি সিবিআই যে চার্জশিট পেশ করেছে তার মধ্যে একমাত্র নাম রয়েছে সঞ্জয় রায়ের। ফলে স্বাভাবিকভাবেই এই সিবিআই তদন্ত নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন নির্যাতিতার পরিবার, এবং তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। এবার যেটা দেখা যাচ্ছে যে এই নির্যাতিতার পরিবার অর্থাৎ জুনিয়র চিকিৎসক তরুণী যিনি ধর্ষণ এবং খুন হয়েছে তার পরিবার এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন, এবং সুপ্রিম কোর্টে এই নির্যাতিতার পরিবারের হয়ে লড়াই করবেন তিনি বিখ্যাত আইনজীবী করুণা নন্দী। আর কি আপডেট পাওয়া গেছে সবকিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। আরজিকর হসপিটালে চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের ঘটনায় আমরা জানি মূল অভিযুক্ত হিসেবে কিন্তু যার নাম রয়েছে তিনি কিন্তু শ্রী ভন্ডের সিং সঞ্জয় রায়। এরপরেও সিবিআই কিন্তু কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারেনি, আর যার ফলে এই চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের মামলা কিন্তু জামিন পেয়েছেন। এভিডেন্স ট্যাম্পারিংয়ে মূল অভিযুক্ত যদি বলা চলে, বা যাদের নাম এভিডেন্স ট্যাম্পারিংয়ে যাদের নাম উঠে এসছে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। ফলে স্বাভাবিকভাবেই এই সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন এই নির্যাতিতের পরিবার। এবার সেই বিষয়টি কিন্তু দেখা যাচ্ছে, এবং এই সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে আগেই কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এবং আমরা জানি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটি উঠেছিল, এবং তিনি কিন্তু স্পষ্টই জানতে চান যে কোন বিচার অর্থাৎ সুপ্রিম কোর্ট না হাইকোর্ট বা কার তত্ত্বাবধানে এই মামলাটি চলছে তা কিন্তু তিনি জানতে চান, এবং সেইখানে কিন্তু থমকে যান। পরবর্তী দেখা যায় যখন বিচার প্রক্রিয়া শুরু হয় শিয়ালদা আদালতে, এবং সেখানে কিন্তু এই নির্যাতিতার পরিবার 35টি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উল্লেখ করেন, তুলে ধরেন, এবং তাদের দেখা যায় যে 35টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে কিন্তু এভিডেন্স ট্যাম্পারিং থেকে শুরু করে সিবিআইয়ের নানান গাফিলতির কথাই কিন্তু তারা বলেন যে এইসব ক্ষেত্রে সিবিআইয়ের দ্বারা গাফিলতি হয়েছে। এবং এবার যেটা সামনে আসছে যে এই সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে বা ন্যায় বিচার দাবিতে এবার কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন এই নির্যাতিতার পরিবার। এবং যেটা জানা গেছে যে এই মামলাটি লড়বেন বিখ্যাত আইনজীবী করুণা নন্দী। কারণ আমরা জানি এই চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের মামলায় 90 দিন পেরিয়ে গেলেও চার্জশিট কিন্তু পেশ করতে পারেনি সিবিআই, আর যার ফলেই জামিন পেয়েছেন। এবং এইখানেই তার পরিবারের পক্ষ থেকে কিন্তু একটা অভিযোগ উঠে আসছে, এবং যে 35টি বিষয়টা তারা তুলে ধরেছেন তাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত স্পর্শকাতর। এবং এই বিষয়টিগুলো সিবিআই যদি পুঙ্খানুপুঙ্খভাবে দেখত, তারা হয়তো আরও কোনো অভিযুক্ত নাম কিন্তু সামনে আসতে পারত। কিন্তু এইখানে কিন্তু প্রশ্নটা তুলেছেন নির্যাতিত পরিবার, এবং সিবিআই পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার পরেই কি এই চার্জশিটের ব্যাপারে এই সিদ্ধান্তে এসছেন কিনা আমাদের জানে, কিন্তু নির্যাতিত পরিবার কিন্তু এমনটাই অভিযোগ করেছেন। এবং সেই বিষয়টি নিয়ে এবার তারা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন। এবং যেটা জানা যাচ্ছে এই নির্যাতিতার পরিবার কিন্তু পাশে দাঁড়াচ্ছেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, অর্থাৎ জুনিয়র ডাক্তার যারা আন্দোলনটা করছিলেন তারাও কিন্তু এই নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াচ্ছেন। ফলে এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন বিষয়টা হচ্ছে যে সিবিআই যে তদন্ত বা যে বিচার প্রক্রিয়া যে শুরু হয়েছে শিয়ালদা আদালতে, আমরা জানি 51 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, এবং আদালতের রায় দেওয়া কিন্তু সময়ের অপেক্ষা, এটা কিন্তু বলা যেতে পারে। এবং এইখানে দাঁড়িয়ে নির্যাতিতের পরিবার এই যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখা যাক এই বিষয়টা আরজিকর হসপিটালের চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের মামলার গতি প্রকৃতি কী মোড় নেয়। যদিও আরেকটা দিকে যেটা জানা যাচ্ছে যে আরজিকর হসপিটালে শুধুমাত্র চিকিৎসক তরুণী খুন নয়, এই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে এসে হচ্ছে আর্থিক দুর্নীতি। কারণ আমরা জানি এই আর্থিক দুর্নীতির অভিযোগটা করেন আরজিকর হসপিটালের আরেক চিকিৎসক অর্থাৎ আক্তার আলী, তিনি কিন্তু এই অভিযোগটা করেন। এবং অধ্যক্ষ যেখানে ছিলেন সন্দীপ ঘোষ, হয়তো তিনিও কোনো একটা গুরুত্বপূর্ণ পদে ছিলেন, তিনি কিন্তু এই অভিযোগ করেন আক্তার আলী। এবং এই মুহূর্তে তিনি কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ডেপুটি সুপার হয়ে রয়েছেন, এবং তিনি কিন্তু এক কথায় বলে চলেছেন যে এই যে আর্থিক দুর্নীতি তার শেষ থেকে ছাড়বেন, অর্থাৎ এই তদন্তে যাতে কোনো ঢিলেমি না পড়ে, প্রয়োজন তিনি সরকারি চাকরিও কিন্তু ছাড়তে পারেন এমনটা কিন্তু জানা যায়। এবং এবারে যেটা খবর আসছে যে এই আক্তার আলী তিনি কিন্তু 49 দিনের ছুটি চেয়েছেন, এবং ছুটির জন্য তিনি হয়তো
সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বা বিভিন্ন আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যদিও এখনও কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বা স্বাস্থ্য দপ্তর তার ছুটি কিন্তু মঞ্জুর করেনি, কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো জোড়া প্যাচে পড়তে চলেছেন এই সন্দীপ ঘোষ। একদিকে যেমন চিকিৎসক তরুণীর পরিবার যে 35টি বিষয় তুলে ধরেছে আদালতে, তাও কিন্তু গুরুত্বপূর্ণ, এবং তারপরে যে পদক্ষেপ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া, এটা কিন্তু বড়সড় চ্যালেঞ্জ হচ্ছে। এবং তার পাশে রয়েছে এই আমাদের আক্তার আলী যে মামলা, এবং এই আর্থিক দুর্নীতির মামলা কিন্তু একটা কিন্তু বড় সড়ো ফাঁদে পড়তে চায়। এবং সিবিআই যেটা জানাচ্ছিল যে মূল চক্রী কিন্তু এখানে কিন্তু সন্দীপ ঘোষের নামই কিন্তু উঠে এসেছে। যদিও আমরা জানি যে এই আর্থিক দুর্নীতির মামলায় শুধু সন্দীপ ঘোষ নয়, মোটামুটি আরও প্রায় 5 জন কিন্তু জেলে রয়েছেন, এবং তার মধ্যে রয়েছেন আশিস পান্ডে, হাউস স্টাফ ছিল আশিস পান্ডে, সন্দীপ ঘনিষ্ঠ আশিস পান্ডের এবং আশিস পান্ডে এবং সন্দীপ ঘোষের ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে নো অবজেকশন পাওয়া যায়, ফলে কিন্তু বিচার প্রক্রিয়া কিন্তু থমকে যাচ্ছে। এবং এইখানে দাঁড়িয়ে আক্তার আলী এই পদক্ষেপ কিন্তু এই আর্থিক দুর্নীতির মামলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখন দেখা যাক কোন পথে এগোয়, সেদিকে আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারাও। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।